শুরু করছি এই জায়গাটা থেকে, মানে বায়োম্যাগনিফিকেশন থেকে। বায়োম্যাগনিফিকেশনের আরেকটা নাম হচ্ছে বায়ো অ্যাকুমুলেশন বা বায়ো কনসেন্ট্রেশন বা বায়ো অ্যাম্প্লিফিকেশন। তার মানেটা কি? এর মানে হচ্ছে যে বিষ বা কোনো টক্সিক অ্যামাউন্ট ফুড চেনের মধ্যে ঢুকে যাওয়া এবং আস্তে আস্তে তার কোয়ান্টিটিটা বেড়ে যাওয়া। তাহলে বিষ বলতে এখানে ফার্স্ট এক্সাম্পল ডিটিটি নিলাম। দেখো, এটা যদি কোনো ছোটো ফাইটোপ্ল্যাঙ্কটন খায়, তার মানে সে তো অল্পই খাবে, তার সাইজটা তো ছোট, তাই তার মধ্যে 1 মাইক্রোগ্রাম সেই বিষটা গেল। এবার সেই ফাইটোপ্ল্যাঙ্কটাকে একটা জু প্ল্যাঙ্কটন খেলো, তাহলে সে এবার জু প্ল্যাঙ্কটনটার মধ্যে বিষটা কিন্তু বেশি ঢুকলো, 2 মাইক্রোগ্রাম। সিমিলারলি সেই জু প্ল্যাঙ্কটনটাকে একটা স্মল মাছ খেলো, সেই স্মল মাছটার মধ্যে 4 মাইক্রোগ্রাম ডিটিটি গেল। লার্জ ফিশ খেলো, আর একটু বেশি গেল, সেই লার্জ ফিশটাকে আমরা মাছের ঝোল করে খেলাম, তাহলে আমরা প্রায় 10 মাইক্রোগ্রাম মতো কিন্তু ডিটিটি বা কোনো টক্সিককে অ্যাকুমুলেট করলাম। এই ফেনোমেননটাকে বলা হয় বায়োম্যাগনিফিকেশন। Process by which concentration of a chemical toxin, insecticide, pesticide that increase in the body of organism as the trophic level increases, মানে ট্রপিক লেভেলে যত উঁচু দিকে যাচ্ছি, কনজিউমারের দিকে যাচ্ছি, সেই জন্য বলতে চাইছে যে ওই টক্সিকটা বাড়ে এবং এই ফেনোমেননটাকে বায়ো ম্যাগনিফিকেশন বা অ্যাকুমুলেশন বলা হয়। সো আউল বা হক বা ভালচার ডেথ হ্যাজ অকার ডিউ টু বায়োম্যাগনিফিকেশন। আচ্ছা, কেন বলছি এই কথাটা? ধরো হক বা ভালচার, যেগুলো একদম ওপরে আকাশে ওড়ে এবং মরা এসে খায়, ঠিক আছে, তাদের মধ্যে বলতে চাইছে সব থেকে বেশি বায়োম্যাগনিফিকেশনটা দেখতে পাওয়া যায়। কেন? কারণ বায়োম্যাগনিফিকেশনে আমি বলছি যে বিষটা আস্তে আস্তে ট্রপিক লেভেলে উঠছে। তোমরা যদি ট্রপিক লেভেল মনে করে দেখো, ছোটোবেলায় পড়েছো যে এইরকম আমরা ফুড পিরামিড আঁকতাম, মনে করে দেখো, এখানে আমরা প্রাইমারি প্রডিউসার, তারপরে তাকে যে খায় তাকে এখানে বসাতাম, তাকে যে খায় এখানে বসাতাম, আর এখানে একদম টপ এই জায়গাটাই হচ্ছে তোমার ওই ভালচার ঠালচার থাকে। এবার এরা তো সব মরা, এ মরলেও খাবে, এ মরা মরলেও খাবে, এ মরলেও খাবে, তাই এই ভালচার আউল বা হক যেহেতু সবার ওপরে, তাই টক্সিন লেভেলটা আমি কি বলছি, আস্তে আস্তে যত আমরা ওপরের দিকে যাব তত বাড়বে, মানে এরকম করে বাড়বে। যদি টক্সিন লেভেলটা আমি লাল দিয়ে দেখাই, তাহলে ডিটিটিটা উল্টো আঁকলাম, এরকম হবে। এখানে বিষ সবচেয়ে বেশি থাকবে, এদের মধ্যে সবচেয়ে কম থাকবে। সেই জন্য যেহেতু টপ লেভেলে ভালচার, আউল, হক এরা থাকে, এদের মধ্যে ডিটিটি লেভেলটা সবচেয়ে বেশি বা ওই টক্সিনগুলো সবচেয়ে বেশি, এবং সেই জন্যই কিন্তু ওদের মানে মৃত্যু হয়েছে। সেই জন্য লাস্ট লাইনে লেখা আছে, সো আউল, হক, ভালচার্স ডেথ হ্যাজ অকার্ড, মানে ওদের মৃত্যু এত বেশি হয়েছে বায়োম্যাগনিফিকেশনের কারণের জন্য। এবার ক্রাইটেরিয়া ফর পলিউটেন্ট, মানে একটা বিষ বা পলিউটেন্ট হওয়ার জন্য তার কী কী ক্রাইটেরিয়া হয় সেটা নিজেরা পড়বে, এখানে কিছু বলার নেই। নেক্সট টপিকে ঢুকছি, ইকোলজিক্যাল পিরামিড বা এলটোনিয়ান পিরামিড। কারণ এটা চার্লস এলটন ফার্স্ট পিরামিডের থিওরি দিয়েছিলেন, বা বায়োটিক পিরামিডও বলতে পারো। কিছুই না, বিভিন্ন যে টপিক লেভেল তাকে তুমি যদি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করো আমাদের ইকোসিস্টেমের, সেটাকে ইকোলজিক্যাল পিরামিড বলে। ইকোলজিক্যাল পিরামিডের 3 রকম ভাগ আমাদের পড়তে হবে। পিরামিড অফ নাম্বার, পিরামিড অফ বায়োমাস মানে বডি ওয়েট অনুযায়ী আলাদা করেছি, পিরামিড অফ নাম্বার মানে অকারেন্স অনুযায়ী আলাদা করেছি, আর একটা হচ্ছে পিরামিড অফ এনার্জি। ফার্স্টে আমি পিরামিড অফ এনার্জি দিয়ে শুরু করলাম। পিরামিড অফ এনার্জিতে বলছে দ্য এনার্জি স্টার্টস উইথ সান, এটা তোমরা সবাই জানো, কারণ প্ল্যান্ট সেই সান নিয়ে ফটোসিনথেসিস করলো। 10% অফ দেয়ার এনার্জি স্টোর্ড ইন দেয়ার টিস্যু, ফটোসিনথেসিস করার পরে 10%টাও নিজের জন্য, নিজের কাজের জন্য বাঁচিয়ে রাখলো। তাহলে বাকি যে 90% সেটা কার জন্য বাঁচিয়ে রাখলো? হার্বিভোরসদের জন্য, অর্থাৎ ওদেরকে যে এসে খাবে, মানে অ্যাকচুয়ালি প্ল্যান্ট তো আমাদের জন্যই বেসিক্যালি ফটোসিনথেসিস করছে, সেই খাবারটা তো অ্যাকচুয়ালি ওরা আমাদেরকেই দেয়, কারণ আমরাই তো ধরো শাক পাতা খাই, তারপরে গরু বাছুর এরা তো সব সেই ঘাসের উপরেই ডিপেন্ড করে আছে। তো প্লান্ট মেইনলি ফটোসিনথেসিস করে এবং 10%টা নিজের জন্য রাখে, বাকি 90%টা হার্বিভোর বা গ্রেজার্সদের জন্য, যারা ঘাস খায় বা গাছপালা খায় তাদের জন্য রেখে দেয়। এই রুলটাকে 10% রুল বলা হয়। রেস্ট অফ দ্য এনার্জি ইউজড আপ বাই প্লান্টস ওন মেটাবলিজম অ্যান্ড লস্ট অ্যাজ আ হিট। আচ্ছা, মানে রেস্ট যেটা বলছে যে 90%, মানে তোমার রেস্ট যেটা পড়ে আছে সেটা হচ্ছে অ্যাজ আ হিট ওরা ছেড়ে দিচ্ছে। দিস কন্টিনিউস আপ দ্য পিরামিড, মানে এটাই পিরামিডটাকে বানায়। তো পিরামিড অফ এনার্জি সবসময় আপরাইট হবে, আপরাইট মানে এরকম হবে, উল্টো হবে না। এই দেখো, যদি আপরাইট পিরামিড বলে মানে এরকম, যেটা নর্মাল পিরামিড যেরকম হয়। কিন্তু যদি বলতো যে ইনভার্টেড পিরামিড, তাহলে এরকম আমরা পড়বো, অনেকের ইনভার্টেড পিরামিড হয়, তো সেটা আমরা পরে পড়বো। বাট পিরামিড অফ এনার্জি সবসময় বলতে চাইছে যে আপরাইটই হয়, অলওয়েজ আপরাইট ওয়েন দেয়ার ইজ আ সিঙ্গল এনার্জি সোর্স, কারণ এখানে এনার্জি সোর্স যেহেতু একটাই সোলার, সেখানে অলওয়েজই আপরাইট হবে। তোমরা জানো থার্মোডাইনামিক্সের সেকেন্ড রুল আমাদের বলে যে এনট্রপি, একটা সিস্টেমের এনট্রপি সবসময় ইনক্রিজ করে ডিউ টু আনইউজেবল এনার্জি ট্রান্সফার। কোনো ম্যাটারের মধ্যে যদি কোনো আনইউজুয়াল এনার্জি থেকে থাকে, সেটা ট্রান্সফার হতে পারছে না, কিন্তু
সেইটা জাস্ট সেই সিস্টেমটার এন্ট্রপিটা বা র্যান্ডামনেসটাকে বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। তো সেইখান থেকেই এইখানে একটা থিওরি এসেছিল, মানে যিনি ওই চার্লস এলটন বলেছিলেন যে 100% অফ দ্য এনার্জি কোনোদিনই পসিবল না ট্রান্সফার করা, অর্থাৎ ওই যে গাছটি 100% এনার্জি সানের কাছ থেকে নিয়ে ফটোসিনথেসিস করেছে, সেই 100%টাই সেই গরু বা ছাগলটাকে দিতে পারবে না, এটাই বলতে চাইছে। তার মানে এই থিওরিটা অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্সের সেকেন্ড রুল থেকে ওনারা নিয়েছিলেন। তিনটের মধ্যে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট পিরামিড হচ্ছে পিরামিড অফ এনার্জি। পিরামিড অফ এনার্জির ইউনিটটা একবার দেখে নেবে, আইদার কিলো জুল পার হেক্টর পার ইয়ার দিয়ে ডিনোট করা হয়। এনার্জি পিরামিড ডিস্টর্টেড, মানে এনার্জি পিরামিডটা নষ্ট হয়ে যেতে পারে when different food chains having different source of energy, কারণ এখানে ফার্স্ট ডেফিনেশনেই বলে দিয়েছিলাম যে পিরামিড অফ এনার্জির একটা সিঙ্গেল সোর্স থাকে, যে কিন্তু তুমি যদি এখন অনেক রকম সোর্স দিয়ে দাও তাহলে কিন্তু এনার্জি অফ পিরামিড ডেফিনেশনটাই আর ফুলফিল হবে না, তাহলে কিন্তু সেটা ডিস্টর্টেড হয়ে যাবে। তাহলে এনার্জি পিরামিড ইজ ডিস্টর্টেড when different food chains are having different source of energies and they are interlinked. Example, when food chain at vents links with pelagic zone food chain বা in estuary it become distorted due to fresh line ইনফ্লো অ্যান্ড টাইডস। মানে এখানে বলতে চাইছে যে ধরো যদি আমরা একটা পেলাজিক জোনের ফুড চেনকে এস্টুয়ারি মানে পেলাজিক জোনের ফুড চেনকে যদি আমরা ফ্রেশ ওয়াটারের সাথে গুলিয়ে দিই, কারণ পেলাজিক জোনের ফুড চেনটা সম্পূর্ণ অন্যরকম, ওখানে অন্যরকম ঘাস গাছ আছে, ওখানে অন্য রকমের মাছ ঘোরাফেরা করছে, তো তাদের ফুড চেনটা বা ফুড পিরামিডটা সম্পূর্ণ আলাদা হবে। আর একটা তুমি ফ্রেশ ওয়াটারে আসো, তাদের ক্ষেত্রে সেখানে টাইড হয়, হাই টাইড হয়, লো টাইড হয়, তো তাদেরও কিন্তু ডায়েটটা অন্যরকম হবে, তাদের সেখানকার মাছ আলাদা হবে, গাছপালা আলাদা হবে, পোকামাকড় আলাদা হবে। তো তাদের দুজনকে যদি আমি ইন্টারলিঙ্ক করে দিই তাহলে কিন্তু এনার্জি অফ পিরামিডটা সেক্ষেত্রে ডিস্টর্টেড হবে, ঠিক করে আমরা ফর্ম করতে পারবো না। এনার্জি অফ পিরামিড অফ এনার্জি ড্রব্যাক কী ছিল? নো অ্যাপ্রোপ্রিয়েট প্লেস ফর ডিকম্পোজার, মানে ডিকম্পোজারের জন্য ঠিকঠাক কোনো জায়গা ছিল না, কারণ এখানে ডেট্রিয়াস ফুড চেনটা যেটা আগে আমরা পড়েলাম তাকে কনসিডার করাই হয় না। এটা মেইন ফোকাস শুধুমাত্র গ্রেজিং ফুড চেনওয়ালাদেরই দেয়, মানে যাতে ঘাস ঠাস খেয়ে বড় হচ্ছে তাদেরকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে, ব্যাকটেরিয়াদের খুব একটা ইম্পর্টেন্স দেওয়া হয় না, সেই জন্য এটা একটা লিমিটেশন ছিল। সব সময় দেখো এরকম বলেছে আপরাইট, আমার নিচে তোমার ওই প্রডিউসাররা থাকলো, মানে যারা ফটোসিনথেসিস করে বানাচ্ছে, তারপরে তাকে খাওয়ার জন্য গোট এলো, তাকে খাওয়ার জন্য টাইগার এলো, তাকে খাওয়ার জন্য ধরো মানে অন্য কেউ এলো আর কি, বেসিক্যালি মানে যারা মাংস ঘাস দুটোই খায়। তো নর্মাল আমরা এতদিন ধরে যে পিরামিডটা পড়ে এসেছি তোমরা ছোটোবেলা থেকে, সেটা কিন্তু এই এনার্জি অফ পিরামিড অফ এনার্জি। নেক্সট পিরামিড অফ নাম্বার, এখানে অনেক কিছু মনে রাখতে হবে। নাম্বার অফ দ্য ইন্ডিভিজুয়াল ইজ ডিক্রিজড ফ্রম লোয়ার টু হায়ার ট্রপিক লেভেল, এটা হচ্ছে এবার তোমাকে নাম্বার বলবে, এবং এ বলছে যত আমরা নিচ থেকে ওপরের দিকে উঠবো নাম্বার অফ ইন্ডিভিজুয়াল কমতে থাকবে। দ্য এমফ্যাসিস ইজ অন স্মল সাইজ অর্গ্যানিজম পার ইন্ডিভিজুয়াল, এখানে বেশি ইম্পর্টেন্স স্মল সাইজ অর্গ্যানিজমদের বেশি দেওয়া হয়েছে। ইউনিটটা একবার দেখে নেবে, ওদের যেরকম একটা অন্য ইউনিট ছিল এদের অন্য একটা ইউনিট আছে। ড্রব্যাক কি? ওভার এমফ্যাসিস অন স্মল সাইজ অফ ইন্ডিভিজুয়াল, মানে বেশি একটু ইম্পর্টেন্স দিয়ে দিয়েছে স্মল সাইজ অফ অর্গানিজমদের। কেন বড় অর্গানিজমদের কেন ইম্পর্টেন্স দেওয়া হয়নি? তারাও তো ফুড চেনের মধ্যে পড়ে, তারাও তো পিরামিডের মধ্যে পড়ে, বাট কেন দেওয়া হয়নি? এক্সাম্পল, ইন পন্ড ইকোসিস্টেম ভ্যালু অফ অ্যান ফাইটোপ্ল্যাঙ্কটন ইজ ইকুইভ্যালেন্ট টু 1 নেকটন অ্যাট হাই ট্রপিক লেভেল। দেখো এখানে বলতে চাইছে যে আমরা যদি একটা ওয়াটার বডিকে আঁকি, মানে ওয়াটার ইকোসিস্টেমকে আমরা যদি আঁকতে চাই, তোমার জলাশয় হলো, এখানে ধরো জল আছে, এখানে বিভিন্ন ফাইটোপ্ল্যাঙ্কটন সবুজ কালার দিয়ে যারা ভেসে ভেসে বেড়াচ্ছে। আচ্ছা, একটা জু প্ল্যাঙ্কটন আঁকলাম যেটা নিউস্টান বলছি, তো তো একে খায়, তাছাড়া মাছ তো আছেই ঘুরছে, বেন্থিক অর্গানিজমে ব্যাকটেরিয়া আছে, এখানে সাইডে গাছ আছে, এখানে সাইডে গাছ আছে, তো একে খায়, তার মানে তো উঁচু লেভেলে আছে আর তো একটু নিচু লেভেলে আছে। তো যদি পিরামিড আঁকি তাহলে তো এখানে থাকবে আর তো এখানে থাকবে, কিন্তু পিরামিড অফ নাম্বার তোমার পিরামিড অফ নাম্বারে একই গ্রুপের মধ্যে ওদেরকে ফেলে দেওয়া হয়েছে, সেটা কিন্তু উচিত নয়, ঠিক আছে। যাই হোক, এটা একটা লিমিটেশন। এবার একটা ছক দেওয়া আছে যেখানে বাদিকে ইকোসিস্টেম করা হয়েছে, তার ডান দিকে ইকোলজিক্যাল পিরামিডটা কীরকম হবে আর শেপ দেওয়া হয়েছে। তো ফার্স্ট যদি পিরামিড অফ নাম্বারের আন্ডারে, কিন্তু এটা যদি গ্রাসল্যান্ডে পিরামিড অফ নাম্বার দেখো অলওয়েজ আপরাইট হবে। আপরাইট মানে যেটা নর্মাল হয় ত্রিভুজে, তো নিচে প্রডিউসাররা থাকলো মানে গাছগাছলা, তারপরে যারা ঘাস খায় মানে ওই ডিয়ার গোট এরা পড়লো, তার উপরে যারা মাংস খায়, তার উপরেও যারা আউল ভালচার যারা থাকলো, যারা সবার মরা মাংস খায়। এটা তো সোজা ছিল। পন্ডে যদি চলে আসে, মানে পন্ড ইকোসিস্টেম মানে এবার জলের মধ্যে কি হচ্ছে, যেটা আমি আঁকলাম একটু আগে, সেটাও আপরাইট, মানে সেটাই নর্মাল যেটা। তাহলে সেখানে কি দেখবে, সেখানে ওই যে ভেসে ভেসে বেড়াচ্ছে গাছপালা, তারা তো ফটোসিনথেসিস করছে,
তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন এখানে সবার নিচে যাবে, তার মানে তার সংখ্যাটা সবচেয়ে বেশি। তার চেয়ে একটু কম সংখ্যা জু প্ল্যাঙ্কটন মানে ছোট ছোট জুলজিক্যাল অ্যানিমাল যারা ওই গাছপাতাগুলোকে খাচ্ছে। সেই ছোট ছোট জু প্ল্যাঙ্কটনগুলোকে আবার স্মল ফিশ খাচ্ছে, আর স্মল ফিশকে লার্জ ফিশ খাচ্ছে। এটা তো ওয়াটার বডির গল্প বললাম। তাহলে সংখ্যা এখানে ফাইটোপ্ল্যাঙ্কটনের বেশি, লার্জ ফিশের সংখ্যা কিন্তু কম হবে। পিরামিড অফ নাম্বার। হাইড্রোথার্মাল ভেন্টেও সেম, আর এটা আঁকিনি, এটাও আপরাইট হবে। পেলাজিক জোন বা মেরিন ইকোসিস্টেম বা এস্টুয়ারি একই জিনিস, মানে মোহনার যে জায়গাটা সেই জায়গাটাকে পেলাজিক জোন বলে। এদেরও কিন্তু তুমি এরকম ত্রিভুজের মতনই পাবে, এবং যারা প্রডিউসার হবে তাদের নাম্বারটা বেশি হবে, আর যারা একদম টপে থাকবে তাদের সংখ্যাটা কম হবে, সেই জন্য জায়গাটা ছুচলো হয়ে গেল। কিন্তু ফরেস্টে দেখো একটু অন্যরকম শেপ পাচ্ছ। ফরেস্টে একটা আনইভেন আই শেপ বা রম্বয়েড শেপ পাওয়া যাচ্ছে। তো এইটা দেখো আই শেপ, এই জন্য বলা হচ্ছে কারণ এইখানে একদম নিচে ট্রি, কিন্তু ট্রির সংখ্যা বলছে খুব কম হয়। ট্রির থেকে বার্ডের সংখ্যা তোমরা জানো একটা ইতে অনেক বেশি হবে, অনেক বেশি বাকি থাকে, সেজন্য বার্ডটাকে একটু চওড়া করে দেখানো হয়েছে। আবার কার্নিভোরটা বার্ডের থেকে একটু ছোট হয় কিন্তু ট্রিয়ের থেকে বড় হয়। তাহলে এই জায়গাটা কিন্তু আই শেপ বলবে বা রম্বয়েড শেপ এটাকে বলা হয়। হয়ে গেল এটা ফরেস্ট, মানে ফরেস্ট ইকোসিস্টেমের পিরামিড অফ নাম্বারটা একটু অন্য রকমের আসতে পারে, মাথায় রাখবে। প্যারাসাইটটা দেখে নাও, প্যারাসাইট কিন্তু ইনভার্টেড। এই প্রথম তোমরা ইনভার্টেড পড়লে, দেখো উল্টো কেন, কারণ হোস্ট একদম কম সংখ্যা, তার চেয়ে অবশ্যই বেশি সংখ্যা প্যারাসাইট থাকবে, এবং তার চেয়েও বেশি সংখ্যা হাইপার প্যারাসাইট থাকবে। ঠিক আছে, এটা বুঝতে পারলে এগুলো তার এক্সাম্পল দেওয়া। ধরো রোজ ব্লাশ হচ্ছে একটা হোস্ট প্ল্যান্ট, তাকে মারতে আসে অ্যাফিড, আবার অ্যাফিডকে মারতে আসে অ্যাফিডের বাবা, দ্যাট ইজ প্যারাসাইট। তো সেক্ষেত্রে যে তোমার হোস্ট হবে তার সংখ্যাটা খুব কম হবে, তাই নিচটা এখানে ছুচলো হয়ে গেল। আর যে একদম ওপর লেভেলে আছে, ট্রপিক লেভেলের ওপরে আছে, তার সংখ্যা সবচেয়ে বেশি হবে। তার মানে আমাদের ক্ষেত্রে গ্রাসল্যান্ডে তো আমরা থাকি, আমাদের ক্ষেত্রে বা পন্ড ল্যান্ডেও যদি দেখো বা হাইড্রোথার্মাল বেন্টেও যদি দেখো, সব আপরাইট, আমরা সব আপরাইটে থাকি। একমাত্র প্যারাসাইট আর ফরেস্টেরটা একটু অন্যরকম, ফরেস্টেরটা আই শেপের দেখলে, আর প্যারাসাইটের পিরামিড অফ নাম্বারটা উল্টো দেখলে। নেক্সট, পিরামিড অফ বায়োমাস, তার মানে ওজন। কালেক্টিং অ্যান্ড মেজারিং ড্রাই ওয়েট অফ অর্গানিজম অকুপাইং ইচ টপিক লেভেল। প্রত্যেকটা টপিক লেভেল থেকে এবার তুমি প্রত্যেকটা অর্গানিজমকে আলাদা করে নাও এবং তাদের ওজনটা মাপো, ড্রাই ওয়েটটা মাপো, মানে জলটাকে এক্সক্লুড করে যে ওজনটা হবে সেটা গ্রাম পার মিটার স্কোয়ার হচ্ছে এদের ইউনিট। হলো ভালো ব্যাপার, ইউনিট একবার দেখবে মাস পার ইউনিট এরিয়া। তো এটা কিন্তু পিরামিড অফ নাম্বারের থেকে আরও বেশি অ্যাকিউরেট। ঠিক আছে, এটারও একটা ছক করা আছে, ইকোসিস্টেম পিরামিডের কি প্যাটার্ন, ওদেরই মতো শেপ কি। ফার্স্টে গ্রাসল্যান্ড মানে যেখানে আমরা বসবাস করি, এটা নর্মাল আপরাইট, যেরকম প্রডিউসাররা থাকবে, তার উপরে কনজিউমার 1, কনজিউমার 2, কনজিউমার 3, এটা অসুবিধা নেই। তারপরে পন্ডেও পন্ড না, ফরেস্ট বা আফ্রিকান স্যাভান্না, এটা হচ্ছে তোমার একটা রকমের ঘাসের নাম ওখানকার, বা পেলাজিক জোন, মেরাইন মানে ওই ইয়ের জায়গাটা, মোহনার জায়গাটা, সেখানে কীরকম হবে, সেখানে বলতে চাইছে যে এরাও আপরাইট হবে, কোনো অসুবিধা নেই, এদের ক্ষেত্রেও আপরাইট মানে ত্রিভুজ হবে। 3 নম্বর পন্ড বা লেন্টিক, যেগুলো একটু অন্য রকমের হাটকে, সেগুলো দেখো আমি রেড কালার দিয়ে করে দিয়েছি। তো পন্ড বা লেন্টিকে এক্ষেত্রে কিন্তু ইনভার্টেড হয়ে গেল, অর্থাৎ পিরামিড অফ বায়োমাসের ক্ষেত্রে তুমি যদি পন্ড বা লেন্টিক সিস্টেম দেখো ইনভার্টেড, কিন্তু পিরামিড অফ নাম্বারে কিন্তু আপরাইটই ছিল, এটা মাথায় রাখবে। তো এটার ক্ষেত্রে কেন কমে গেল, কারণ তুমি যখন দেখবে বুঝতে পারবে। এখানে বায়োমাস মানে এবার ওজনকে ফোকাস করো, গাছের ওজন তো খুব কম মাছের থেকে, সেই জন্য তো গাছকে এখানে আমি নিচে দিয়েছি, কারণ এটা তো পিরামিড অফ বায়োমাস পড়ছো, নাম্বার তো আর পড়ছো না, সেই জন্য প্রডিউসারের ওজন সবচেয়ে কম, তাই নিচে চুচলো অংশ, তার থেকে একটু ভারী স্মল ফিশ, তাই তার জায়গাটা আমি বেশি দেখিয়েছি, মানে পিরামিডের শেপ অনুযায়ী বেশি দেখিয়েছি। তারপরে লার্জ ফিশ তো তোমরা জানোই সব থেকে বেশি ভারী হবে বলে একদম C3-কে ওপরে রেখেছি, তাই এটা ইনভার্টেড হলো। প্যারাসাইটে চলে এসো, প্যারাসাইটে ঠিক উল্টো, পিরামিড অফ নাম্বারে আমরা প্যারাসাইট ইনভার্টেড পড়লাম, কিন্তু পিরামিড অফ বায়োমাস বা ওজনে যেই দেখতে আসলাম আপরাইট পড়লাম। কেন আপরাইট পড়লাম, কারণ দেখো এখানে হোস্টের ওজন সব থেকে বেশি হবে, হোস্ট তো নিচেই থাকে, হোস্টের ওজনটা এখানে সবচেয়ে নিচে বলে হোস্টের জায়গাটা চওড়া হয়ে গেল। তারপর প্যারাসাইটের ওজন তো তোমরা যেন দেখাই যায় না চোখে, আর হাইপার প্যারাসাইট তো আরোই ছোট হয় প্যারাসাইটের থেকে, তো ওরা একদমই ছোট হয়ে গেল। এখান থেকে জাস্ট তোমাদের জিজ্ঞেস করবে কে আপরাইট, কে ইনভার্টেড, কে কোথায় থাকে, ডাইরেক্ট কোয়েশ্চেন আসবে। আচ্ছা, এটার একটা ড্রব্যাক আছে, ডোন্ট হ্যাভ এনি কনভার্সন ফ্যাক্টর, সো কান বি কনভার্টেড টু এনার্জি পিরামিড, মানে এটাকে কনভার্ট করা যায় না, বায়োমাস তো সেই হিসাবেই পড়াশোনা করতে হয়, কোনো কনভার্সন ইজ নট পসিবল, তাই এটা একটা ড্রব্যাক হতে পারে। এনার্জি পিরামিডটা তাও কনভার্ট করা যেতে পারে, বাট এটাকে কনভার্ট করা যায় না।